বিয়ের আসর থেকে আমার স্ত্রী পালিয়েছে শুনে বিয়ের আসরে বসে হতভম্ব হয়ে তাকিয়ে আছি। মেয়ে পক্ষের তাতে কোনো মাতামাতি নেই। নিধি এমন কেন করলো? লজ্জায় চোখ তুলতে পারছি না। ওদিকে কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। পাত্রী তো দূরের কেউ না, আমার মেজো খালার মেয়ে। সে তো রাজি ছিলই এই বিয়েতে, তাহলে হঠাৎ এ কাজ কেন করলো সে? হুট করে খালু আমার কাছে এসে বসলেন, কানের কাছে এসে ফিস ফিস করে বললেন, কি বাছা ধন, টাকার জোরে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিলে, তাই না? এবার মজা বুঝলে? বেটা, তোমার কি যোগ্যতা আমার মেয়েকে বিয়ে করার? কথাটা শুনে উত্তর দিতে পারিনি। বুকটা ভার হয়ে আসছে। 10 বছরের ভালোবাসা জোর করে চাওয়ার তো প্রশ্নই আসে না। এখন বিয়ে না করতে চাইলে বললেই হতো। আমার আর আমার পরিবারের মুখে যে চুলকানি লেগে গেছে, সেটা কিভাবে উঠাবো? রাগে দুঃখে ভিতরটা ফেটে যাচ্ছে। এর মধ্যে বাবা চিল্লিয়ে উঠলেন, এই সবাই চলো, আমার ছেলেকে এর থেকে ভালো জায়গায় বিয়ে দেব। নিধির বাবা বলে উঠলেন, আরে এ কি, খাবারগুলো খেয়ে যান, অতিথি মানুষ, এভাবে যাবেন কেন? কথাগুলো তাচ্ছিল্যের মতো শোনা গেল। বাবা আর কিছু বলেননি। গাড়ি বহর রওনা দিল। আমি একটাই একা গাড়িতে উঠেছি, সাথে কেউ নেই। 10টা বছর ওকে ভালোবেসে গিয়েছি। সেই ছোটবেলার পছন্দ। সে আমাকে ভালোবাসে কিনা সেটা জানায়নি অবশ্য, কিন্তু কত বাধা পার হয়েছি। সব কিছু বাদ দিয়ে তাকে ভাবাই যেন আমার একমাত্র কাজ। আমার মা তো মারাই গিয়েছে জন্মের পর। শুনেছিলাম মা মারা গেলে নানি বাড়িও পর হয়ে যায়। আমার সাথেও এটাই হয়েছে। ভাগ্যিস বাবা উপজেলা চেয়ারম্যান, তা না হলে আর কত বেইজ্জতি করতো লোকজন কে জানে। নিধিকে সেই ক্লাস 10 থেকে পছন্দ করি। নানু বাড়ি কমই যাওয়া হতো। কৈশোরে যাকে দেখে মনে প্রথম দোলা দিয়েছে সেটা নিধি। যখন বুঝেছি তখন ছোট ছিল বেশ, বলতে সাহস করিনি, আকার ইঙ্গিতে বুঝিয়েছি। নিধি বরাবরের মতোই ভালো ছাত্রী ছিল, উপজেলায় বৃত্তি পাওয়া প্রথম স্টুডেন্ট। অন্যদিকে আমি বড় হয়েছি একা একা। বাবা রাজনীতি নিয়ে বিজি থাকতেন সারা বছর। বিয়ে করেননি আর, মাকে ভালোবেসেই হয়তো। তার সাথে আমার শুধু টাকা দেওয়া নেওয়ারই সম্পর্ক। কখনো কিছু চেয়েছি, সেটা এনে দেননি, এমন হয়নি কোনো দিন। নিধিকে হাজারবার চেয়েছি, তবে সেটা তার কাছেই, কখনো পাত্তাই দেয়নি। কিন্তু সেটা নিয়ে কখনো মাথা ব্যথা ছিল না আমার। এত দূর পাড়ি দিয়ে তাকে এক নজর দেখার জন্য ছুটে যেতাম। স্কুল লাইফ কলেজ লাইফ তার পিছে ঘুরে শেষ করে দিয়েছি। এক সময় আবেগ ভেবে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ওটা কৈশোরের আবেগ না, সত্যিকারের ভালোবাসাই ছিল। বাবার বদৌলতে পাওয়া রাজনীতি নিয়ে আমার ইন্টারেস্ট ছিল। পড়াশোনায় কখনো মন দেইনি। ওদিকে নিধি কলেজ শেষ করে মেডিকেলে টিকে গেছে। মনে আছে, তার ভর্তির আগের দিনই শততম প্রপোজ করেছিলাম তাকে। হাতের ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, রোহান ভাই, কতবার বলেছি যে এভাবে ফলো করবেন না। সেই স্কুল থেকে জ্বালিয়ে খাচ্ছেন। আমি মেডিকেলে টিকেছি শুনেছেন? নাম শুনেছেন কখনো? শুনবেনই বা কিভাবে? বড়লোক বাপের টাকায় ফুর্তি করায় যার কাজ, আর আমার পিছে লেগে থাকা। আমার স্বপ্নটা পূরণ করতে দিন। যদি পারেন যোগ্য হয়ে আসুন, আমি নিজে আপনাকে গ্রহণ করব। আমি ধরে নিয়েছিলাম সে আমাকে গ্রহণ করতে রাজি, তাই তো বাবার কাছে চেয়ে বসলাম তাকে। জানতাম বাবা কখনো ফিরিয়ে দেবে না, তাই নিজেই প্রস্তাব পাঠালো। খালা আমাকে যথেষ্ট আদর করলেও খালু কখনো আমাদের পছন্দ করেননি। হতে পারে অর্থবিত্তের জন্য, যেটা তাদের নেই, বাট আমাদের আছে। অথবা তিনি বাবার এই রাজনীতি ক্যারিয়ার পছন্দ করেন না। তার উপর আমাকে তো দেখতেই পারেন না। বড় মেয়ে নিধিকে নিয়ে তার বিস্তর গর্ব। মেয়ে তার ফার্স্ট ক্লাস ছাত্রী। দেখলেই বারবার আমাকে পড়াশোনা নিয়েই খোঁচা দিতেন। এটা দিয়েই আমাদের ছোট করা যাবে। জানতেন আমি এই একটা জিনিসই কাঁচা। কিন্তু তিনি কিভাবে বিয়েতে রাজি হলেন সেটাই বুঝলাম না। সেদিন যখন নিধি নিজে ফোন দিল, তখনও তো এমন কিছু সে বুঝায়নি। সে তো বিয়ের শপিংয়ের ব্যাপারে, নিজের পছন্দের ব্যাপারে বলেছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম সে আমাকে পছন্দ করে। হয়তো সবই ছিল চালাকি, আমি যেন বুঝতে না পারি। গাড়ি থেকে নেমে সোজা নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। কাজের লোকদের বলে এসেছি কেউ যেন আমাকে না ডাকে। যা হবার হয়ে গেছে। রুমে এসে নিধির জন্য কেনা কাপড় গহনাগুলো এনে বিছানায় ছুঁড়ে ফেলে দিলাম। চোখে পানি এসে ভিড় করেছে না পাওয়ার, অপমানের। রুমটা খুব সুন্দর করে সাজানো ছিল, হয়তো আজ এখানেই বাসর হতো। কান্না ভেজা চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কি দেখতে খারাপ?
কই না তো, এতটাও তো খারাপ না। স্কুল কলেজের কত মেয়ে প্রেমপত্র দিয়েছে তার ঠিক নেই, কখনো খুলেও দেখিনি কি লেখা ছিল ওগুলোতে। মন যেখানে একজনে আসক্ত হয়ে আছে, অন্যদিকে মনোযোগ দেওয়ার সুযোগই পাইনি। গায়ের কাপড়টা খুলে লম্বা একটা শাওয়ার নিলাম। পুরুষ মানুষের নাকি কান্না আসে না? কই, আমার তো টুপ টুপ করে পানি ঝরছেই চোখ থেকে। বারান্দায় বসে বসে সিগারেট টানছি, আকাশের দিকে তাকিয়ে যন্ত্রণাগুলো ধোঁয়ার আকারে বের করে দেওয়ার প্রচেষ্টা আর কি। নিধির মুখটা ভেসে উঠছে। সুন্দর সে চেহারা, অনেক সুন্দর, মারাত্মক সুন্দর, একদম পাগল করে দেয়। চুলগুলো কোমর সমান, টানা টানা চোখ তার। এলাকার কত ছেলেই লাইন মারতে চেয়েছিল, অথচ গোয়েন্দার মতো লোক লাগিয়ে রাখতাম। কতজনকে ধোলাই দিয়েছি, তার ইয়াত্তা নেই। কিন্তু মন জয় করতে পারিনি আমি। সে হয়তো আমাকে দেখলেই সবচেয়ে বেশি বিরক্ত বোধ করে। কখনো হাসি মুখটা দেখতে পাইনি আমি। সব কিছু ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলাম। তার জন্য কেনা ম্যাচিং জুয়েলারি, নীল রঙের বেনারসি শাড়ি। সে তো বলেছিলই নীল তার পছন্দ। যাকগে, সব বাদ। আজ থেকে সব পিছনের অতীত, ছুঁড়ে ফেলে আসা অতীত। চোখ দুটো মুছে নিলাম। ড্রয়ারের উপর অবহেলায় পড়ে থাকা কাগজটা বের করলাম। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমাকে মনোনীত করেছে। নিধির কথা এসব ছেড়ে ব্যবসা করতে চেয়েছিলাম, তাই এটা পড়ে দেখা হয়নি। রাতে খাবার সময় বাবা ডাকলেন। আমি যথাসম্ভব নিজেকে ঠিকঠাক দেখিয়ে বসে পড়লাম। বাবা গম্ভীর কণ্ঠে বললেন, জীবনে কত উঠতে হয় পড়তে হয় বাবা, এসব নিয়ে মন খারাপ করিস না। ওই হারুনের মেয়ে থেকেও ভালো সুন্দরী মেয়ে দেখে তোর বিয়ে দেব। এখন আপাতত ভার্সিটির ফাইনাল ইয়ারটা শেষ কর। বাবা, আমি দলের যে পোস্টটা নিতে চাই, আমার মনোনয়ন অ্যাকসেপ্ট করেছে তারা। তুমি বললে তারা কেউ না করতে পারবে না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এরা জানে তুই মুহিব হায়দারের ছেলে, তোকে মাথায় করে রাখবে দেখে নিস। আর হ্যাঁ, এবার কিন্তু রাজনীতিতে পা দিচ্ছিস, সব ভেবে চিন্তে। তোকে উপরের পদ দখল করতে হবে। ঠিক আছে বাবা। তারপর থেকে প্রায় 4 বছর গত হয়েছে। সব ভুলেই গিয়েছি একেবারে। কুমিল্লা শহরে এখন এক নামে আমাকে চেনে। চিনবেই বা না কেন? ক্ষমতাসীন দলের জেলাভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাই যে আমার দখলে। প্রতিদিন মিটিং মিছিল আর এখানে ওখানে সমাবেশ করে ক্লান্ত দেহে বাসায় ফিরি। কখন যে দিন আসে আর যায়। মানুষ আমাকে দেখলে সালাম দেয়, ভয়ে নাকি সম্মানে জানি না। একদল সাঙ্গপাঙ্গ সাথেই থাকে অলওয়েজ। আমি মস্ত বড় নেতা সেটাই এখন, যে কেউ এক পলকে বুঝে নেবে। নির্বাচন ঘনিয়ে এসেছে, বিরোধী আর আমার দলের মিটিং মিছিলের অন্ত নেই। শহরে ঘোরতর মারামারি হয়েছে, আমার দলের 7-8টা ভালোই আহত হয়েছে। খবর পেয়ে একটু দরদ দেখানোর জন্য দৌড়ে গেলাম। অবস্থা বেগতিক দেখে বুঝলাম এদের হাসপাতালে নিতেই হবে। হাসপাতালে ভর্তি করে বসে আছি কিছুক্ষণ। বাইরে খবর চ্যানেলের লোকজন এসে ভিড় করেছে, হই হুল্লোড়ের শেষ নেই। এমন সময় একজন নার্স এসে বলল, পেশেন্টের চেক আপ শেষ, ডক্টর আপনাদের ডাকছে, বিল পে করবে কে? আর একজন উঠতে চাইলেও আমি বাধা দিলাম, বললাম আমিই যাব। দরজা খুলে ভিতরে গিয়ে বললাম, আসতে পারি? রিপোর্টগুলো চেক করতে করতে সে আমার দিকে ফিরলো। দুজনই শকড হলাম। নিধি এখানে? আমার এলাকায় আছে আমি জানতে পারিনি। বাহ, সে তাকিয়েই আছে আমার দিকে। আমি ঘোর কাটালাম। না চেনার ভাব ধরে বললাম, জি বলুন। সে কিছুটা মুচকি হেসে বলল, আরে রোহান ভাই যে, পুরো নেতা নেতা লাগছে দেখছি। বাহ, ভালোই মানিয়েছে তো পাঞ্জাবি কোটিতে। নিশ্চয়ই বড় নেতা হয়ে গেছেন। তার প্রতিটি কথা একই সাথে মায়া এবং গভীর যন্ত্রণার ছাপ বয়ে দিচ্ছে মনে। সেই মুচকি হাসি আগের চেয়েও সুন্দর হয়ে গেছে। আমি কিছুটা হালকা কাশি দিলাম। জি ডক্টর, আপনার রিপোর্ট হয়েছে? তাদের কি অবস্থা? বিলটা নিচে জমা দিয়ে আসবেন, আমি দিয়ে যাব। কথাটা বলে ছেলেদের বেডের দিকে পা বাড়ালাম। ভাব নিলাম যেন চিনতে পারিনি। ছেলেপেলেগুলো আমাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। আপনি আসছেন ভাই? আপনি অনেক বড় মাপের মানুষ ভাই। আমরণ আপনার পাশে আছে। আমি কিছুটা হেসে তাদের মাথায় হাত দিলাম। জানি তেল মারছে, তবুও পিছনে ঘুরে বের হয়ে যাব। নিধি বলল, আমার সাথে আসুন, নিচে নেমে বিলটা দিয়ে চলে যাব। এমন সময় নিধি বলল, রোহান ভাই দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। আমি থমকে গেলাম, মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। সে আমার কাছে আসলো, নরম কণ্ঠে বলতে শুরু করলো,
প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার সাথে আমি করেছি সেটা ভুল করেছি। আসলে আমি বিয়েতে রাজি ছিলাম, কিন্তু বাবার। কথাটা শেষ হওয়ার আগেই আমার ফোনে কল আসলো। অফিসে মিটিং আছে। আচ্ছা, পরে কথা হবে। আমার যেতে হবে এখন, বলে হাঁটা শুরু করলাম। গাড়ি চলে এসেছে। বাইরে ক্যামেরাম্যান, নিউজের লোকজনের ভিড়। দু একজন আমাকে নিয়ে গাড়িতে তুলে দিল। নিধি হাঁটতে হাঁটতে অ্যাপ্রনের পকেটে হাত রেখে বাইরে এসেছে কিছুটা। কোলাহলের মধ্যে আমাকে দেখতে হয়তো এখনো সেই নিষ্পাপ চাহনি আমার বুকে দাগ কেটে দিচ্ছে। চোখে চশমাটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিতে বললাম। লাস্ট বার নিধির দিকে চোখ গেল। আমার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই আমি চোখ ফিরিয়ে নিলাম। না, আর দুর্বল হওয়া যাবে না। গাড়ি ছুটতে শুরু করলো। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার পর নিধির সাথে এতদিন পরে দেখা হয়ে যাবে আশা করিনি। চেয়েছিলাম সে যেন কখনোই সামনে না পড়ে। মাথাটা ধরে আছে। কি অপরাধ ছিল আমার? আমি তো শুধু তাকে পাশে রাখতে চেয়েছিলাম, আমার বুকের এক পাশে। ঘুমন্ত অবস্থায় তার মুখটা দেখতে চেয়েছিলাম। যাকগে, এসব ভাবনা এখন বাদ। পরদিন বের হয়েছি। ড্রাইভার আজকে অসুস্থ। ভাবলাম নিজেই ড্রাইভ করে যাই। কিছু দূর এগুতেই দেখি সাদা থ্রি পিসের উপর সাদা অ্যাপ্রন পরিহিত অবস্থায় নিধি বের হয়ে এসেছে। সামনে টং দোকানে অপর পাশে গাড়ি থামালাম। এক কাপ চা খেতে খেতে দেখলে মন্দ হয় না। সে হয়তো খেয়াল করেনি আকাশটা ঘোলাটে হয়ে আছে। মেঘের আনাগোনা অনাগত বৃষ্টির জানান দিচ্ছে। ওদিকে সে এখনো গাড়ি পাচ্ছে না। হাসি পেল খুব। চায়ের শেষ চুমুকটা দিয়ে বিল দিতে যাব এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো। নিধি গেটের সামনে থেকে দৌড়ে এসে দোকানের চালার নিচে এসে আমার পাশেই দাঁড়ালো। আমারও বিপদ। গাড়ি পার্ক করে এসেছি। যেতে গেলে ভিজে যাব নিশ্চিত। নিধি কিছুক্ষণ মোবাইলটা বের করে টাইম দেখে পাশে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আমি অন্যমনস্কের ভান ধরলাম। সে যেন ভ্যাবাচেকা খেয়ে গেল। আরে রোহান ভাই যে, আপনি এখানে এখানে কি করছেন? ওহ, তুমি। আমি সামনের কলোনিতেই থাকি। তুমি এখানে যে? ওহ, আমি এই যে ওদিকটায় থাকি। সামনের 5 তলার একটা ফ্ল্যাট কিনেছি। ওহ, আচ্ছা। বাড়ির সবাই কেমন আছে আপনার? এই তো আছে ভালোই। তোমার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওনারা আমার সাথেই থাকেন। আসবেন একদিন। আমি কিছু না বলে সামনের দিকে তাকিয়ে রইলাম। ভিতর থেকে কথা বের হচ্ছে না। বলারই বা কি আছে? ওহ আচ্ছা, আপনারা তো আমাদের উপর রেগে আছেন। আচ্ছা, দেখুন, আমরা পরিস্থিতির শিকার। আমার আর আপনার বাবার জন্যই হয়েছিল সেসব। আমি মাপ চাচ্ছি উনার হয়ে। ওসব আমি মনে রাখিনি। বাদ দাও। তুমি হাজবেন্ড আর আন্টি আঙ্কেলকে নিয়ে এসো আমাদের বাসায়। বিয়ের কথা শুনে নিধি চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আগের মতোই সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছি। আমি এখনো সিঙ্গেল আছি আপাতত। আর বিয়ের কথা ভাবছি না। আপনি বিয়ে করেননি? না। বৃষ্টি থেমেছে কিছুটা। গাড়ির কাছে দৌড়ে গিয়ে ঢুকে গেলাম। স্টার্ট দিয়ে চলে যাব এমন সময় চোখ পড়লো তার দিকে। আশেপাশে কোনো রিক্সা বা অটোর নাম গন্ধই নেই। তার হসপিটালে যেতে দেরি হয়ে যাবে। কতজন অপেক্ষা করে আছে কে জানে। মানবতার খাতিরে গাড়িটা নিয়ে তার সামনে গেলাম। বললাম, চাইলে পৌঁছে দিতে পারি। নিধি একটা মুচকি হাসি দিল। সে হয়তো এটাই চাচ্ছিল। অনেকক্ষণ হলো কোনো কথা নেই। দুজন দুদিকে তাকিয়ে আছি। নীরবতা ভেঙে সে বলল, আচ্ছা রোহান ভাই, আপনি বিয়ে করেননি কেন? সময় পাইনি তাই করিনি। আমার উপর অনেক রেগে আছেন, তাই না? আমাকে কি মাফ করে দেওয়া যায় না? মাফ তো অনেক আগেই করে দিয়েছি। ওসব কিছু মনে নেই আমার। আমার দিকে তাকান তো। আপনি তো বিশ্বাস করবেন না, শুধুমাত্র বাবার কথাতে ভয় পেয়ে। তাকে থামিয়ে কিছুটা রাগী স্বরেই বললাম, আহ, বারবার এসব কথা তুলছো কেন নিধি? এগুলো শুনতে বিরক্ত লাগছে আমার। এই তো চলে এসেছি, তুমি যেতে পারো। বেশ জোরেই কথাটা বলে ফেললাম আমি। সে অন্যদিকে চোখ ফেরালো। স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে পানি জমেছে। হসপিটালের সামনে নেমে মাথা নিচু করে বলল, ধন্যবাদ আপনাকে। আমি যতক্ষণ না গেলাম সে দাঁড়িয়ে তাকিয়েই রইল আমার যাওয়ার দিকে। মাথা ঝিমঝিম করছে আমার। পুরনো ভালোবাসা মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু
কিন্তু সে তো বেঈমান, ঠকবাজ, ক্ষমার প্রশ্নই আসে না। প্রতিশোধের আগুন ভিতরে দাউ দাউ করে জ্বলছে কেন যেন। কিন্তু কি দরকার, যা চলে গেছে সেটা ঘাঁটলে নিজেরই ক্ষতি। এর কিছুদিন পর অফিসে বসে আছি, এমন সময় একজন এসে বলল কেউ দেখা করতে এসেছে। আমি ভিতরে আসতে বললাম, লোকটা এসেই পায়ে পড়ে গেল। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। সে কিছুক্ষণ থেমে বলা শুরু করলো, রোহান ভাই, আমাকে মাফ করে দেন। নিধি আপা আপনার বউ, জানলে জীবনেও এমন করতাম না। আমাকে মেরে ফেলবেন না প্লিজ, আর জীবনেও এমন করব না। আমি কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার কেয়ারটেকার এসে তাকে নিয়ে গেল বুঝিয়ে। ওহ, এর মানে আমার নাম বেঁচে খাওয়া হচ্ছে। মিস নিধি, আপনাকে আমি দেখব। রাতে কিছু কাগজপত্র ঘাঁটছি, এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসলো। ফোন ধরে হ্যালো হ্যালো করছি অনেকক্ষণ, কোনো রিপ্লাই আসেনি। শেষে কেটে দিতে যাব, এমন সময় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কেউ বলে উঠল, ফোনটা কাটবেন না প্লিজ। কে? নিধি। হ্যাঁ। একটু সময় হবে আপনার? না, ব্যস্ত আছি। যা বলার তাড়াতাড়ি বলো। না, ইয়ে মানে আসলে আজকে সকালে একটা লোক গিয়েছিল মনে হয়। আপনি আসলে ব্যাপারটায় কিছু মনে করবেন না। কিছু মনে করব না মানে? আমাকে বিবাহিত বানিয়ে দিচ্ছ, এই আমি তোমার হাজবেন্ড, এসবের মানে কি? আসলে লোকটা হসপিটালে জয়েনের দিন থেকে বিরক্ত করছিল, দুবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমার তো এটাকে একদমই পছন্দ নয়। তাও দেখুন না, প্রতিদিন বিরক্ত করছিল, তাই আপনাকে আমার হাজবেন্ড বলেছি। সে তো শুনেই ভয়ে শেষ। আমি বলেছি আমি আপনার কাছে বিচার দিয়েছি, তাই ভয় পেয়ে সাথে সাথে দৌড় লাগিয়েছে। বলেই হাসতে লাগলো। আমারও হাসি পেল কিছুটা, কিন্তু তা তো বুঝতে দেওয়া যাবে না। আপনার নাম্বার জোগাড় করতে কত কষ্ট করতে হয়েছে জানেন? জানতে চাইবেন না কিভাবে? না থাক, এসব শোনার সময় নেই এখন, রাখছি। বলেই রেখে দিলাম। ভালো লাগছে না কিছু। বারান্দায় গিয়ে সিগারেট ধরালাম। তার চেহারাটাই মনে আসছে বারবার। এরপর থেকে প্রতিদিনই দেখা হতে লাগলো। বুঝলাম না, সকাল সন্ধ্যা যেখানেই যায় হুটহাট চোখে পড়ে যাচ্ছে। আমাদের কলোনিতে ওই একটাই চায়ের দোকান, প্রতিদিন চা খাওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার। এখন প্রতিদিন নিধির আনাগোনা বেড়েছে দোকানটায়। বিশেষ করে আমার অফিস টাইমটাতে প্রতিদিনই আসে, কথা বলার ছুতো খোঁজে। আমি সহজে এড়িয়ে যাই। সেদিন সকালে গাড়ি থামিয়ে বসে চা খাচ্ছি, পথিকে যেন অ্যাপ্রন পরিহিত অবস্থায় দৌড়ে এলো। রোহান ভাই দাঁড়ান, কি হয়েছে? আপনি কি আমাকে আর ভালোবাসেন না? হঠাৎ এই প্রশ্ন। তোমাকে না বলেছি আগের কোনো কথা তুলবে না, এমন কেন করছেন আপনি? আমি মানছি তো আমি ভুল করেছি, বয়স কম ছিল। তাছাড়া আমি আমার বাবার কথাই শুনতাম শুধু। তো এখন এমন করছো কেন? ইদানিং আমার চারপাশে ঘুর ঘুর করছো কেন? তুমি ভেবো না এসব করলেই আমার মন গলে যাবে। সরো সামনে থেকে। জাস্ট খালাতো বোন হিসাবে বাজে ব্যবহার করছি না, যত সব। বলেই উঠে আসলাম। করুণ নয়নে সে চেয়ে আছে আমার দিকে, পিছনে ফিরে তাকানোর ইচ্ছে নেই আমার। বেশ কয়েকদিন পর রাতের বেলা বাসায় ফিরছি, ড্রাইভারের পাশের সিটে বসা। মাঝ রাস্তায় হঠাৎ কে যেন রুমাল চেপে ধরল পিছন থেকে। তারপর আর আমার হুঁশ নেই। যখন হুঁশ ফিরল, দেখি আমি একটা রুমের ভিতর। মেয়েলি রুম মনে হচ্ছে, চেয়ারের সাথে হাত মুখ বাঁধা আমার। হঠাৎ সামনে চার পাঁচটা মেয়ে সহ নিধি আসলো। আমি বুঝতে পারছি না কি হচ্ছে, এটা কেমন পাগলামি। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রইলাম নিধির দিকে। আপনাকে আমি ভয় পাই না মিস্টার রোহান, ভয় দেখিয়ে লাভ নেই। আজ কিছু কথা শোনাতে এনেছি, শুনে যেতেই হবে। এতগুলো বছর আমার পিছনে ঘুরে আজ কেন অ্যাভয়েড করছেন বলুন তো? ওই একটা ঘটনাকে কেন্দ্র করে। শুনুন, আমি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো অবৈধ রিলেশনে জড়াতে চাইনি। আপনি তো জানেন আমাকে ঘিরে পরিবারের কত স্বপ্ন, আমার নিজের কত স্বপ্ন। তার মাঝে আপনার প্রতি অনুভূতি আমি লুকিয়ে রেখেছিলাম। যখন বিয়ের প্রস্তাব দিলেন আমি খুশি হয়েছিলাম। প্রতিটি মানুষই সত্যিকারের ভালোবাসার কাঙ্গাল। বিয়ের আগের দিন আমার বাবা এসে বলল উনি এ বিয়ে হতে দেবেন না। আপনার বাবা নাকি টাকার গরম, আর জোর করেছে আমাদের। উনি বললেন আপনারা রাজনীতি করেন, যারা রাজনীতি করে এরা ড্রাগ এডিক্টেড হয়,
পরিবারে অশান্তি লেগে থাকে অনেক। বুঝালেন। আমি রাজি হইনি এমনটা করতে। পরে ফুপুকে ধরে তার সাথে জোর করে পাঠিয়ে দিলেন। আমি ফোন দিতে চেয়েছিলাম, আপনার নাম্বার ছিল না। আপনার বাবার নাম্বার ছিল। কলের পর কল দিয়েছি, কেউ ধরেননি। আমার কি দোষ ছিল বলুন? আমি ছোটবেলা থেকে চাপা এবং ভীতু, কখনো নিজের চাওয়াটা প্রকাশ করতে পারি না যে। আপনার কষ্ট হচ্ছে বলে মুখের টেপ খুলে দিল। কি বলবো বুঝতে পারছি না। এসব বলে আর কিছু হবে না নিধি, আমাকে ভুলে যাও। আমার বাবার জীবনেও রাজি হবে না। বাবা মায়ের পছন্দে বিয়ে করো। আমি ছেলে হিসেবে তোমার যোগ্য না। আগে যেমন ছিলাম না, এখনো নই। আমি কিছু করব না। তবে এমনটা না করলেও পারতে। কি করতাম বলুন? কোনোভাবে আপনার কাছে পৌঁছাতে পারছি না। আপনি আমার কোনো কথাই শুনছেন না। দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তুমি কিন্তু ভুল ধারণা নিয়ে আসো। তুমি বললেই এখন আমার জীবনের নষ্ট হওয়া দিনগুলো ফিরে আসবে না। সে কাঁদতে শুরু করলো। মায়া কান্না আমার কাছে বিষের মতো লাগছে। এই যে দেখুন আমার দিকে, অনুশোচনার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কতবার ভেবেছি চলে আসবো আপনার কাছে, পারিনি। আমার তো আপনার সামনে মুখ নিয়ে আসার যোগ্যতা নেই। জানেন কতটা কষ্ট হয়েছে এখানে ট্রান্সফার হতে? সব কিছু তো আপনার জন্যই করা, আপনাকে একটু দেখবো বলে। এই যে দেখুন শাড়িটা, যেদিন বিয়ের দিন পরতে দিয়েছিলেন, আমি এখনো রেখে দিয়েছি যত্ন করে। ফিরিয়ে দিলেও তো পারতাম। হাত পায়ের বাঁধন খুলে দিল। সবাই ভয় পেয়ে আছে। কি না কি করে বসি। এক প্রকার রাগও হচ্ছে। শিওর এই মেয়ে ড্রাইভারকেও পটিয়ে নিয়ে এই কাজ করেছে। কিছু না বলে শার্টটা ঠিক করে নিচে নেমে আসলাম। গেট দিয়ে বের হব এমন সময় পিছন থেকে নিধি ডাকলো, রোহান ভাই। আমি থামলাম। আচমকায় দ্রুত গতিতে এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। অস্ফুট স্বরে বলল, আপনি আমাকে যত শাস্তি আপনার কাছে রেখে তারপরে দিন। মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না আমি। সব দোষ আমার। তখন যদি বাবার কথায় ভয় না পেতাম, তাহলে ঠিকই আজকে এমন দিন দেখতে হতো না। আজ আমার সব আছে, শুধু মনে হয় আপনি নেই। আপনি আমাকে দাসী বানিয়ে রাখেন না হয়, তাও নিজের করে নিন না। আমাকে আর একটা সুযোগ দিন। সামান্য মায়া হলো। আচ্ছা, আমি ভেবে দেখব। কোনো রকম তার থেকে নিজেকে ছাড়িয়ে বাসায় আসলাম। আয়নার সামনে দাঁড়ালাম। মাথায় প্রতিশোধের চিন্তা ভেসে আসছে। এটাই হয়তো সুযোগ। উচিত হবে কি? মন তো বলে আমি এখনো ভালোবাসি তাকে। দূর আকাশে মেঘ জমেছে। পুরনো প্রেয়সীর ফিরে আসা নিয়ে মন খুব ব্যাকুল। প্রতিশোধ নাকি ভালোবাসা হবে? দোটানায় ভিতরটা ছারখার। নিজে থেকে কখনো ছুঁয়ে দেখিনি তাকে। তার পিছন থেকে জড়িয়ে ধরা একেবারে হার্ট অ্যাটাক এনে দিচ্ছিল আমায়। শক্ত আমিটা যেন ভেঙে যাচ্ছে আবার। না, এভাবে তো হবে না। খেয়ে দিয়ে রুমে শুতে যাব। এমন সময় বাবা ডাকলেন। আজকাল সব ছেড়ে বাইরে হাঁটাহাঁটি বেশি করছেন। রাজনীতি থেকে অবসর নিয়েছেন অনেক দিন আগেই। তবে উনার কাছে লোকজনের আনাগোনা যেন বন্ধ নেই। জি বাবা, কিছু বলবে? কিছুদিন আগে তোর খালু মিজান সাহেবকে দেখলাম। এখানেই নাকি থাকে? হ্যাঁ বাবা, সামনের গলিতেই। এর মানে সব জানিস আগে থেকে? তো নিধিকে দেখেছিস? হ্যাঁ, সবই তো জানি। সামনের মুন হসপিটালে নিধি জয়েন করেছে বলল। কথা হলো টুকটাক। ভয়ে ছিল অনেক। আমি বলেছি পুরনো কথা সব বাদ। বড় ডাক্তার হয়েছে দেখলাম। ভালোই নাম হয়েছে শুনলাম। এলাকার গরিবদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। ওহ আচ্ছা, এই জন্য ডেকেছিলে? আমি আগের সব কিছু ভুলে গিয়েছি বাবা। বাদ দাও তো এসব। বাদ দিলে হবে? তোরও তো বয়স হয়েছে। বিয়ে করবি না? আমারও ওইভাবে ভাল লাগে না। তুই বিয়ে করবি। নাতিপুতি নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আর কিছু বললাম না। অনুমতি নিয়ে চলে আসলাম। বুঝলাম না আমার এত জেদি বাবার কি হলো। এই মেয়ে তো আবার জাদু জানে, যে কাউকে বশ করে নিতে পারে। রাতে ঘুম আসছে না। বাবা রুমে আসলেন। বুঝলেন আমি বারান্দায়, হাতে উনার সিগারেট আর লাইটার। দুজনেরই ঘুম আসছে না হয়তো। বললেন, কি ঘুমাসনি? না বাবা।
তুমি কি করো এত রাতে? আমারও ঘুম আসছে না। চল ছাদে যাই। আচ্ছা চলো। ছাদে এসে বসে আছি। আকাশের দিকে তাকিয়ে আছি। সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। ঠান্ডা বাতাস। আকাশ পরিষ্কার একদম। সেখানেই তাকিয়ে আছি। বাবার সাথে এভাবে খুব কমই সময় কাটানো হয়েছে আমার। মা না থাকায় আমাদের বাপ ছেলের মনের দূরত্বটাও বেড়েছে সময়ে সময়ে। বাবা একটা সিগারেট ধরালেন। নীরবতা ভেঙে নিজেই বলতে শুরু করলেন, আসলে হয়েছে কি রোহান, তোকে বলতে চাইনি আমি। নিধির সাথে আমার কথা হতো মাঝে মাঝে। তোর খোঁজ খবর রাখতো সে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। কি বলছে এসব? ঠিকই বলেছি। মেয়েটা তোকে ভালোবাসে। শুধু একটা ভুলে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তোদের বিয়ে ভেঙে যাওয়ার বেশ কিছুদিন পরে সে নিজেই আমাকে ফোন করেছিল। আমারও কিছুটা দোষ আছে। আমি নিজেকে বড় রাখতে গিয়ে হয়তো কথায় এমনভাবে বলেছিলাম, মিজান সাহেব হয়তো পছন্দ করেননি। ওনারা তো এমনিতেই দেখতে পারেন না এসব রাজনীতি। মেয়েটা এতগুলো বছর অপেক্ষা করেছে, যেভাবে তুই করেছিস। বলেছিলাম তোর সাথে কথা বলতে, কিন্তু তোর যা মেজাজ, সে সাহস করেনি। তবে আমিই বলেছি একেবারে ডাক্তার হয়েই আসতে। এর আগে আর এসব নিয়ে ভাবার দরকার নেই। মেডিকেলের পড়াশোনা বুঝিস তো। তুই এখানে আসার পর সেও সব কিছু গুছিয়ে এখানেই চলে এসেছে। একটা তাচ্ছিল্যের হাসি দিলাম কথাগুলো শুনে। বাবা আমার দিকটা দেখেছো কখনো? আমার কিভাবে দিনগুলো গিয়েছে সে তো বুঝবে না। হঠাৎ এসে আবার নতুন কোনো নাটক শুরু করেছে, কে জানে। দেখ, তুই তো এখনো ওকে পছন্দ করিস। না হয় এতগুলো পাত্রী রিজেক্ট করেছিস কেন? বলার কিছু পেলাম না। সত্যিই তো, নিধিকে তো এখনো ভালোবাসি। সেদিন মিজান সাহেব নিজে এসে মাপ চেয়েছে, পায়ে পড়ে যাচ্ছিল। নিধি নাকি তার সাথে কথা বলে না আজ 2-3 বছর যাবৎ। ভালো ভালো প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। বলছে এবার আর এসব নাটক বন্ধ কর তোরা। তোরা দুজন একসাথে ভালো থাকবি। বিয়ে দিয়ে দিই তোদের, কি বলিস? কিছু বললাম না। বুকের ব্যথাটা তীব্র হয়ে আসছে। ঘুমাবো বলে নিচে চলে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়েছি। নিজের দিকে তাকাচ্ছি। আগের আমিটার থেকে পরিবর্তন এসেছে। মনে হয় প্রতিশোধের নেশাটাই তীব্র হয়ে আছে। আমি জানি বাবাও নিধির সাথে হাত মিলিয়েছে। সে যাই করুক, অবহেলা আর আঘাতে ভিতরটা পাথর হয়ে আছে। এত সহজে নরম হবে না। কিন্তু শয়তানি একটা বুদ্ধি মাথায় চড়ে বসলো। সকালে উঠে বাবার রুমে গেলাম। বাবা পত্রিকা পড়ছেন আর চা খাচ্ছেন। বাবা, আমি যদি রাজি হয়েও যাই, তারা পরে আবার আপত্তি করবে না তো? আরে কি বলিস? তোর সম্মতির জন্যই বসে আছে সবাই। আচ্ছা, আমি রাজি বলে চলে আসলাম। বাবা হাসি মুখে কাকে যেন ফোন দিলেন। নির্বাচন উপলক্ষে পোস্টারগুলো কোথায় কোথায় ছাপানো হবে সেটা দেখিয়ে দিচ্ছি। রাস্তার ধারে সাথে সিনিয়র কিছু নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে। একটা সভা হবে। স্থানীয় এমপিরা আসবেন। মন্ত্রী আসার কথা রয়েছে একজন। সব দায়িত্ব আমার কাঁধে। আমিও পরবর্তীতে এমপি পদের জন্য দাঁড়াবো। তোষামোদের কাজগুলো আগ বাড়িয়ে আমাকেই নিতে হবে। তবে বাবার প্রভাব প্রতিপত্তি এখনও বিদ্যমান, সেটাও বড় এক সুবিধা। নানান কথায় ব্যস্ত আমি। হঠাৎ এমনই এক সময় একটা অটো থামলো। সেখান থেকে আপ্রণ পরিহিত অবস্থায় নিধি নেমে কতক্ষণ এদিক ওদিক তাকালো। আশেপাশে ছেলেরাও একচোখে তাকিয়ে আছে তার দিকে। তার উৎসুক চাহনি দেখে বুঝলাম আমাকেই খুঁজছে। একটু এগিয়ে যেতেই মানুষের তোয়াক্কা না করে জড়িয়ে ধরলো আমাকে। ছাড়াতেই পারছি না। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি রাজি হয়ে যাবেন ভাবিনি কখনো। আমার সবচেয়ে খুশির দিন আজকে। আমি দরকার হলে সারা জীবন অপেক্ষা করে যেতাম আপনার জন্য। আমি একবার তার দিকে তাকাই, আরেকবার আশেপাশে তাকাই। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। সহকর্মী মুরব্বী কয়েকজন ইশারা দিয়ে বলল, চালায় যাও ভাতিজা। আমি লজ্জায় পড়ে গেলাম কিছুটা। এই নিধি, ছাড়ো, সবাই দেখছে। তুমি এখানে কি করছো? আপনাকে অনেক খুঁজে এরপরে এসেছি। ফোন সুইচ স্টপ করে রেখেছেন। আপনার অফিসে গিয়ে ওয়েট করেছি অনেকক্ষণ, তাও আসলেন না। তাই বাধ্য হয়ে খোঁজ নিতে নিতে চলে এসেছি। আমি কি আর করব, কিছুটা বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। সে এক নাগাড়ে এটা ওটা বলেই যাচ্ছে। আমি হ্যাঁ হুঁ করে যাচ্ছি। নিজের গাড়িতে উঠিয়ে দিলাম। তার চোখে মুখে রাজ্যের খুশি, তার নিখাদ ভালোবাসা আমি বুঝতে পারছি। আস্তে আস্তে দিন ঘনিয়ে গেল। বাবা সহ গিয়ে নিধিকে আংটি পরিয়ে আসলাম। নিধির বাবা বেশ অনুতপ্ত আগের কর্মকাণ্ডে। আমি অভয় দিলাম। বাবা ওদিকের মতো আয়োজনের ব্যবস্থা করছেন। দিনে অন্তত দুবেলা নিধি কল দিচ্ছে।
এটা ওটা কত কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছি এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে। বিয়ের দিন ঘনিয়ে এলো। নিধি সেজে গুজে ছবি পাঠালো। মায়ের সেই শাড়িটাই পরেছে, প্রথমবার যেটা পরেছিল। আমাকে খুশি করার জন্যই হয়তো। আমার পুরনো বন্ধুদের অনেকেই এসেছে, তারাও পাত্রী হিসেবে নিধিকে দেখে একদম অবাক। কেউ যেন মেনে নিতে পারছে না। সবগুলোকে ডাক দিলাম। আমার কথা শুনে সবাই হতবাক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বরযাত্রী সবাই চলে গেছে অলরেডি। বাবা আমার সাথে যাবেন বলেছে। আমি বলেছি আমি আলাদা গাড়িতে আসব, বন্ধুদের সাথে। তুমি যাও। 6-7 ঘন্টা পার হলো। বরের ড্রেস পরে বন্ধুদের সাথে বিয়ার খাচ্ছি। বেশ রাত হয়ে গেছে। ফোন ভাইব্রেট হচ্ছে অনেকক্ষণ ধরে। মোক্ষম প্রতিশোধ নিয়েছি আজ। শান্তি লাগছে খুব। আজ বুঝবে তারা সেদিন আমার কেমন লেগেছিল। যাইনি আজকে আমি। বাবাকে ফোন দিয়ে বলে দিয়েছি, তুমি ম্যানেজ করো, আমি এই বিয়ে করতে পারবো না। নিধির কি অবস্থা হয়েছে ভেবেই ভালো লাগছে। আজ সেও কত আশা নিয়ে আমার অপেক্ষা করছিল। আমি যাইনি। আচ্ছা, বদনাম হয়েছে হয়তো। আর হয়তো মুখ দেখাতে পারবে না এতগুলো মানুষের সামনে। তবুও কোথায় যেন মৃদু যন্ত্রণা হচ্ছে। ফোনটা হাতে নিলাম। রাত 11:30 বাজে। সন্ধ্যায় বিয়ে শেষ হবার কথা ছিল। 102টা কল, বিভিন্ন নাম্বার থেকে। এমন সময় বাবার নাম্বার থেকে কল এলো। এবার আমি রিসিভ করলাম। বাবা হন্তদন্ত হয়ে চিল্লানো শুরু করলেন, আরে কই তুই, এটা কি করলি আজকে? আমি তো বলেই দিয়েছি আমি বিয়ে করব না, তুমি ম্যানেজ করে নাও। আরে অসভ্য, তোর জন্য মেয়েটা মরতে বসেছে। শেষ পর্যন্ত তুই যখন আসলি না, আমরাও চলে আসছিলাম। নিধি ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। বাসায় গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখছিল। কোনো রকম অজ্ঞান অবস্থায় হসপিটালে ভর্তি করে এসেছি। জ্ঞান ফিরছে না ব্লিডিংয়ের জন্য। রক্তও খুঁজে পাচ্ছি না। কিছু একটা কর। রক্ত না পেলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। মেয়েটা যদি মারা যায় তখন কি করবি? বুকটা স্যাঁত করে উঠল। এ কি করে ফেললাম আমি? প্রতিশোধ নিতে গিয়ে অমানুষ হয়ে গিয়েছি যেন। আজ যদি নিধির কিছু হয়ে যায়, নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। বাবা, ওর রক্তের গ্রুপ কি? আমি ম্যানেজ করে আনছি। ও নেগেটিভ। তুই ব্লাড ডোনার নিয়ে আয় জলদি। নেগেটিভ? ওহ মাই গড। সাথে সাথে ফোন দেওয়া শুরু করলাম। কোনোভাবে মিলছে না নেগেটিভ ব্লাড। এমন সময় কল এলো, ডোনার পেয়েছি একজন। তাড়াতাড়ি হাসপাতালে যেতে বলে আমিও রওনা হলাম। হাসপাতালে গিয়ে দেখি সবাই সেখানে আছে। আন্টি, আঙ্কেল, বাবা সহ সবাই। কি বলবো ভেবে পাচ্ছি না। আঙ্কেল উঠে আমার কাছে এসে বললেন, খুশি হয়েছো তো বাবা? তোমার প্রতিশোধের 16 কলা পূর্ণ হয়েছে। তবে আমার মেয়েটার যদি কিছু হয়, আমি তোমাদের ছেড়ে দেব না বলে দিলাম। আমি মাথা নিচু করে রইলাম। এমন সময় ডোনার এসে হাজির হলো। ডাক্তাররা দৌড়ে এসে তাকে নিয়ে গেলেন। আমার চিন্তার শেষ নেই। অবশেষে নিধির জ্ঞান ফিরেছে। আমার তার সামনে যাওয়ার সাহস হলো না। সবাই গেলে আস্তে আস্তে গেলাম। স্যালাইন চলছে, ঘুমিয়ে আছে। সুন্দর মুখটা মলিন হয়ে আছে। কখনো তো তাকে এই অবস্থায় দেখতে চাইনি আমি। কান্না চলে আসলো আমার। সামনে একটা টুল পেতে বসলাম। হাতে ব্যান্ডেজ করা। ভাগ্যিস শিরা কাটেনি, না হয় আরো ভয়ানক কিছু হতে পারতো। তার একটা হাত মুঠোয় নিয়ে চুমু খেলাম। তার ঘুম ভেঙে গেল যেন। মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখেও পানি। আমাকে মাফ করে দে তুই। তোকে এখনো আমি আগের মতোই ভালোবাসি, বিশ্বাস কর। আমিও ভুল করে ফেলেছি। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর পবিত্র ভালোবাসা বুঝতে পারিনি আমি। আমাকে ক্ষমা করবি তো? সে দুর্বল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আপনি এখন খুশি হয়েছেন তো? আমি কোনো রাগ রাখিনি আপনার উপর। হয়তো এটাই আমার প্রাপ্য ছিল। আমি আপনার যোগ্য নই, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার বেঁচে থাকার ইচ্ছেটা একেবারে মরে গেছে জানেন। আমি শুধু আপনার সাথেই বাঁচতে চেয়েছিলাম, সব ভুলে। আপনি যে আমার অপরাধ ক্ষমা করতে পারেননি, একটুও বুঝতে পারেনি। তবে আশা করি এখন আর কোনো রাগ নেই, তাই না? নিধি অন্যদিকে ফিরল। আমিও কিছু বলার মতো সাহস পাচ্ছি না। কি বলবো, দ্বিধায় পড়ে আছি। সাহস করে মুখটা তার কাছে নিয়ে গেলাম। কপালে শক্ত করে একটা চুমু খেলাম। সে আমার দিকে ফিরল। শেষবার সুযোগ দেবে আমাকে? কথা দিচ্ছি, আর কখনোই এমন হবে না। আর কখনোই কোনো বাধা আসতে দেব না দুজনের মাঝে। বিশ্বাস করবে আমাকে তুমি? আমাকে একটু আপনার বুকে নেবেন রোহান ভাই? সহ্য হলো না কথাগুলো। আলতো করে বুকে জড়িয়ে ধরলাম তাকে।
বুকেই ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙতে দেখি বেশ সকাল হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখি সবাই রুমে, মানে এতক্ষণ আমাদের দেখে দেখে গেছে। নিধি এক হাতে পুরো আমাকে জড়িয়ে ধরে আছে, তার চোখের চশমাটা একপাশে পড়ে আছে। বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। নিধির বাবা রাগী ফেস নিয়ে চেয়ে আছে আমার দিকে। দুপুরের দিকে একেবারে কাজে ধরে নিয়ে গেলাম হসপিটালে। আগে যা করতে পারিনি এখন তা করতে হবে। জানি নিধির বাবা রাজি হবে না, তবে আজ আমি কোনো কিছুর তোয়াক্কা করি না। বাবা আগেভাগেই চলে গেছেন সেখানে, আন্টিও এসেছেন। আমাকে দেখে নিধির বাবা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কিন্তু পিছনে এক ঝাঁক ছেলে পেলে দেখে ভয়ে চুপসে গেলেন। আসলে ভালোবাসলে কিছুটা বেপরোয়া হতে হয়, সেটা আগে বুঝিনি। নিধি আগের থেকে কিছুটা সুস্থ, আমাকে দেখে সুন্দর একটা হাসি দিল। তাকে সারপ্রাইজ দিয়ে কাজী সাহেব সহ সবাই প্রবেশ করলেন। নিধির কলিগরাও এসেছে, তার চোখে মুখে রাজ্যের আনন্দ। এভাবে 3 কবুলের মাধ্যমে নিজের করে নিলাম তাকে। নিধির বাবা চিল্লাচিল্লি শুরু করেছে মাঝখানে। আমি সামনে গেলেই ভয়ে চুপসে যান, একটু দূরে গেলেই হাই হাই শুরু করছেন, মূর্ছা যাচ্ছেন। 7 দিন পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো নিধিকে। সুন্দর করে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু আমার শাস্তি হিসেবে 2 দিন বাড়িতে ঢুকতে পারিনি। বাবা দারোয়ানদের কড়া হুকুম দিয়ে রেখেছেন আমি যেন 2 দিন বাড়ির ত্রিসীমানায় না আসি। 2 দিনেই মহারানী সবাইকে হাত করে নিয়েছে। ওদিকে তাকে একটু দেখা বা ছোঁয়ার ইচ্ছায় ভিতরটা আনচান করছে। 3 দিনের মাথায় আমার শাস্তি লাঘব করা হলো। সুন্দর করে রেডি হয়ে রওনা দিলাম রণক্ষেত্রের জন্য। রুমে গিয়ে দেখি নিধি বসে আছে, লাল শাড়িতে চোখ ফেরানো দায়। আমার মাথায় তো অন্য চিন্তা। আমি কাছে যেতে পায়ে ধরে সালাম করতে এলো। আমি বাধা দিয়ে উপরে তুললাম, নজর ফেরাতে পারছি না। একটু আদর করতে যাব, সে সরে গেল। খবরদার আমার কাছে আসবেন না, অনেক কষ্ট দিয়েছেন আমাকে, আমি মরে গেলেই ভালো হতো। বুঝলাম তার অভিমান কাটেনি। ওদিকে আমি যেটা ভোগ করেছি সেসব পানিতে ভেসে গেছে। কি আর করার, সব দোষ মাথায় নিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সরি বউ, আর কখনো এমন করব না, আর লুকোচুরি করব না, প্রমিস। তাকে আমার দিকে ঘুরালাম, তার চোখের পানিতে কাজল লেপ্টে আছে। উফ, এ যে সেই পুরনো নেশা, পাগল হয়ে যাচ্ছি যে। তাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিলাম। নিধি বাধা দিল না, আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। আজ বহু অপেক্ষার অবসান হবে। জমে থাকা কালো মেঘের বন্ধন মুক্ত হয়ে বৃষ্টি ঝরবে। মনে রাখবেন, যে ভালোবাসা পাওয়া যত কঠিন, তার মূল্য বা স্বাদ তত বেশি। সমাপ্ত।